একটা ন্যারেটিভ যেটা তৈরি করছে ভারতীয় জনতা পার্টি, এবং সেটা হচ্ছে অশান্ত বাংলা ইত্যাদি। এর মধ্যে আপনারা দেখেছেন যে গতকালকে যে ছেলেটি অংশগ্রহণ করেছিল ভারতীয় জনতা পার্টির প্রসেশনে, আমরা সেটা নিয়ে গতকালকেও বলেছি, এবং সে তার অপরাধ স্বীকার করেছে। সে যে যার হাতে পেন থাকা উচিত, হ্যাঁ, লেখার মানে পড়াশোনা করার জিনিস থাকা উচিত, 19 বছরের ছেলে, তার হাতে ছিল পিস্তল এবং বন্দুক, এবং সেটাকে নিয়ে প্রসেশনে ব্যবহার করা হচ্ছিল। গতকালকে এই রাজ্যের ভারতীয় জনতা পার্টির সভাপতি একবার বললেন, অত্যন্ত ইরেসপন্সিবল স্টেটমেন্ট, যে বন্দুক তো ছিল কিন্তু সেটাতে প্লাস্টিকের বন্দুক থেকে কি গুলি বেরিয়েছে। অর্থাৎ তারা কোথাও না কোথাও অস্বীকার করেনি যে সে তাদের নয়, কিন্তু আপনাদের উদ্দেশ্য করে বলছে তার হাতে যে বন্দুকে গুলি চলেনি। অর্থাৎ এই ধরনের একটি অভিসন্ধি এবং তাদের এই একটা ডিপ রুটেড কনস্পিরেসি রয়েছে, ষড়যন্ত্র রয়েছে, সেটা আমরা বলছি। কিন্তু আমরা জানি যে 10-15 দিন আগে আলোচনার বিষয়বস্তু কিন্তু অন্য ছিল। কি ছিল? সারা ভারতবর্ষ চিন্তিত আদানির যে স্টক ম্যানিপুলেশনের মাধ্যমে যে একটা বড় ইকোনমিক ক্রাইসিস হয়েছে, সেটাই কিন্তু ছিল সারা ভারতবর্ষের আলোচ্য বিষয়। তাহলে কি আমরা বুঝবো যে সেই সমস্ত প্রশ্নের জবাব না দিতে পেরে, যেখানে সংসদও খোলা, যেখানে কোনো প্রধানমন্ত্রী কিংবা অর্থমন্ত্রী কিংবা বিভিন্ন মন্ত্রীরা যারা রয়েছেন তাদেরও কোনো বক্তব্য যখন আদানি এই বিষয়টা নিয়ে যে ইকোনমিক ক্রাইসিস রয়েছে সেটা নিয়ে শুনিনি, তাহলে আমরা কি বুঝবো যে বাংলায় যখন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চে বসেছে, প্রতিবাদ করেছে বাংলা আবাস যোজনা এবং 100 দিনের যে প্রাপ্য টাকা যেটা বাংলা বঞ্চিত, আর্থিকভাবে বঞ্চিত, তা এইগুলো থেকে নজর ঘোরানোর জন্যে ভারতীয় জনতা পার্টি হাওড়ার ঘটনা ঘটানো কিংবা হুগলিতে ওই একই স্ক্রিপ্ট যেটা রচনা করা হয়েছে, আমাদের এই প্রশ্ন তাদের দিকে থাকছে। আমাদের এটাই থাকছে যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমাদের যে স্টেট বর্ডার্সগুলো আছে সেইগুলোই অশান্তি তৈরি করার জন্যে কোথাও না কোথাও এই যাতায়াত করা হচ্ছে, যাদেরকে আমরা বলি সমাজবিরোধী কিংবা মিসক্রিয়েন্টস। এবং এটার কোনো দল থাকে না, এটার কোনো ধর্ম থাকে না, এটা কোনো জাতি কিংবা ভাষা থাকে না। আমরা যেটা বলি যে এই মিসক্রিয়েন্টসগুলো যারা ছিলেন, সেটা বিজেপি তো আর অস্বীকার করেনি। দেখুন, ভারতীয় জনতা পার্টির সুকান্ত মজুমদার বলছেন, প্রথমে অস্বীকার করলেন, সেটা তাহলে যদি অস্বীকারই করো যে তার মিছিলে তাহলে একজন কেউ বন্দুক নিয়ে সেটাকে একবারে ঘোরাতে আর তলোয়ার ঘোরাতে তাহলে তাদের বারণ করেনি কেন? সুতরাং দ্বিচারিতা তাদের মধ্যেই থাকছে। ভিডিওস দেখানো হলো, তাতে বললো আমরা নাকি ফেক ভিডিওস করছি। গতকালকে ফেক ভিডিওর বনাম সুমিত শাহ, যে বাচ্চা 19 বছরের ছেলে, বলতেও কষ্ট হয়, যেমনটি বললাম, তাকে একটা শিক্ষা জগতের সঙ্গে যুক্ত করা উচিত আমাদের। সেখানে দেখা যাচ্ছে তাকে সমাজবিরোধী তৈরি করছেন ভারতীয় জনতা পার্টি। কিন্তু তারও বিভিন্ন ছবিগুলো আমরা দেখলাম বিজেপির নেতৃত্বের সঙ্গে, সেই ছবিগুলো আমরা প্রকাশ্যে এনেছি। অর্থাৎ এইটা হচ্ছে একটা ভালচার পলিটিক্স। এটা হচ্ছে যে মনে করছে বাংলাটাকে অশান্ত করো, ঝাঁপিয়ে পড়ো, এবং এইভাবে বিভিন্ন সাংসদ বিভিন্ন জায়গা ঘুরছেন, মাননীয় রাজ্যপাল গেছেন, তারপর তার পিছু তারা রাজভবনে চলে এসছে। তথাপি যেটা বলা যে বাংলা কিন্তু দাঙ্গার জায়গা নয়, মাননীয় মুখ্যমন্ত্রী খুব কড়া ভাষায় বলেছেন, কারণ সামনে কিন্তু হনুমান জয়ন্তী, এবং হনুমান জয়ন্তী বজরংবলীর উৎসব, এই পুজো সারা বছরই আমরা করি, বিশেষভাবে যারা মঙ্গলবার দিন করেন আমরা এটা করি। সারা বছর এতগুলো উৎসব হয়, এতগুলো ঠাকুরের বিসর্জন হয়। আমাদের জানুয়ারি মাসে সরস্বতী পুজো থেকে আমাদের 25শে ডিসেম্বর বড়দিন, সবগুলোই হয়। কেন তাহলে রামনবমী কিংবা আগামী দিনে হনুমান জয়ন্তীকে তারা মনে করছেন এইগুলোকে ব্যবহার করা যাবে এবং ব্যবহার করা হবে এই অশান্তি ছড়ানোর জন্যে? এটাকে তীব্র ভাষা আমরা ধিক্কার জানাই, এবং বাংলার স্বার্থে লড়ুন, বাংলার বঞ্চিত টাকার জন্যে লড়ুন। বাংলাকে কালিমালিপ্ত করে যারা মনে করছেন আগামী দিনে পঞ্চায়েত কিংবা আগামী দিনে লোকসভাতে তারা কোনো একটা পলিটিক্যাল গেইনস তাদের হবে, এই জায়গায় আমাদের বলা। প্রশ্ন করছেন
বিভিন্ন নেতা বিগত দিনগুলোতে পশ্চিমবাংলা ইনচার্জ ছিল, এখন তারা পশ্চিমবাংলার ইনচার্জ নয়। তাদের ছেলেদের দেখা গেছে মধ্যপ্রদেশে, তার ছেলেকে তিনি ব্যাট নিয়ে মারছিলেন একজন ওখানকার পৌরসভার কর্মীকে। তারা গতকালকে আবার বলছিলেন যে মমতা ব্যানার্জি তো ধর্না মে ব্যাঠি থি, রামনবমী, দুটো কিন্তু পৃথকভাবে আলাদা বিষয়। রামনবমীর দিনে তিনি যদি ধর্নায় ছিলেন, সেটা ধর্না ছিল বাংলার জন্য অর্থ প্রয়োজন। আজকে তাই আপনারা দেখেছেন আমাদের সাংসদরা দিল্লিতে রয়েছেন, তার নেতৃত্বে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট চাইছেন গ্রামোন্নয়ন মন্ত্রী, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর কাছে। অ্যাপয়েন্টমেন্ট যদি আসে খুব ভালো কথা। একেবারেই পরিষ্কারভাবে এত সেন্ট্রাল টিম থাকা সত্ত্বেও, এত রিপোর্ট জমা দেওয়া সত্ত্বেও পশ্চিমবাংলা একমাত্র রাজ্য সারা ভারতবর্ষে যাকে নাকি টাকা দেয়া হবে না। তাহলে গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে তারা অপেক্ষায় রইলেন অ্যাপয়েন্টমেন্ট। আর যদি এই অ্যাপয়েন্টমেন্ট না গ্রহণ করা হয় কিংবা না দেয়া হয়, তাহলে বৃহত্তর আন্দোলনে আমাদের সাংসদরা এই নামবেন দিল্লির বুকে। এইটা বিগত ধর্নার দিনেতেও মুখ্যমন্ত্রী বলেছেন যে আগামী দিনে এটা দিল্লি চলো, সেটাও হবে। অর্থাৎ এই বিষয়গুলোকে পরিষ্কার করার জন্যে যে পরপর আপনি শুধু ক্রোনোলজি বুঝবেন। ধর্না মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বসলেন, সেই দিনকে যারা রামনবমীর দোহাইটা দিলেন যে তারা রামনবমীর দিনে কোনো আন্দোলন ইত্যাদি করবেন না, দেখা গেল শ্যামবাজার পাঁচমাথা মোড়, আমারই কনস্টিটুয়েন্সি পড়ে, সেখানে একটা বড় মঞ্চ করলেন এবং সেখানে লিডার অফ দি অপোজিশন বলছেন কালকে, মিডিয়াদের বলছেন কালকে আপনারা টিভি পর্দায় চোখ রাখবেন, মিডিয়াকেও বলছেন এবং যারা জনসাধারণ আছেন টিভি পর্দায় চোখ রাখবেন। টিভি পর্দায় চোখ রাখলে কি দেখা যায়? হাওড়ার সেই ঘটনা দেখা গেল। ফলে তারপরে পশ্চিমবাংলার তারা নেতৃত্ব কখনো দিল্লিতে, আর দিল্লিতে অমিত শাহ চলে গেলেন বিহারে যেগুলো গণ্ডগোল হয়েছিল রামনবমীকে কেন্দ্র করে, সেখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে जो रायोटर्स हैं उनको उल्टा लटका देंगे। এইটা হচ্ছে তাদের বক্তব্য। বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে। আমি তাই ভাবলাম এরা কারা যারা বলছেন? অনুরাগ ঠাকুর গোলি মারো ড্যাশ 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 দেশকে গদ্দারো কো কে বলেছিল? এই অসংসদীয় ভাষা যারা ব্যবহার করেন তারা বাংলার সম্বন্ধে কিংবা বাংলা থেকে দূর থাকাই ভালো, কারণ এখানকার সংস্কৃতিকে এইভাবে পলিউশন করা যায় না। এই সমস্ত বিষয়গুলো আমাদের বলা ছিল। আগামী দিন হনুমান জয়ন্তীর উৎসবটা হবে, মনে রাখতে হবে শুক্রবার দিন গুড ফ্রাইডে, এই দুটিই আমরা পালন করি। আমরা হিন্দু, আমরা নবরাত্রিও করেছি। আমরা রামনবমীতে ধর্নাতে বসলেও আমরাও আমাদের যারা এই মঞ্চে ছিলেন কিংবা মঞ্চের আমাদের সামনে আমাদের যারা সমর্থকরা ছিলেন, যাদের রামনবমী নবরাত্রি করা, তারাও উপোস করেছিলেন। তার সাথে সাথে রমজান ঈদ যেটা রমাদান, তারও উপোস তারা করছিলেন। এটাই কমিউনাল হারমোনি যেটা বাংলা বোঝে। এইটাকে ধাক্কা মারার যারা চেষ্টা করছেন, এবং আপনারা দেখেছেন হুগলির সমস্ত পরিস্থিতিটা আন্ডার কন্ট্রোল, গভর্নরকে চ্যালেঞ্জ করছেন, মহামান্য হিজ এক্সেলেন্সি গভর্নরকে তারা চ্যালেঞ্জ করছেন। তিনি ওখানে গেছেন এবং তিনি সমস্ত রিপোর্টগুলো জিজ্ঞেস করেছেন, তিনি মানুষের সঙ্গে মিশেছেন, কথা বলেছেন এবং তারপরে যা করার আছে তিনি নিজে সংবাদ মাধ্যমকেও বলেছেন। আমাদের বক্তব্য যে একজন দিলীপ ঘোষ হুগলিতে নেতৃত্ব দিয়ে ওখানে বিভিন্ন প্ররোচনা দিয়ে, প্রভোকেটিভ স্টেটমেন্টস দিয়ে, তার র্যাডিক্যাল স্টেটমেন্টস দিয়ে তারা হিন্দু ধর্মের কথা বলেন, তিনি মা দুর্গার অস্তিত্ব নিয়ে চ্যালেঞ্জ করেছিলেন। সেই মানুষটার নেতৃত্বে আবার ওখানে গন্ডগোল বাঁধে। তারপরে সুকান্ত মজুমদার এই ড্রামাটা না করলেও চলে যে একটি জায়গা যদি গন্ডগোল হয় ওখানে সেকশন 144 থাকবে, নিশ্চিত ওখানে ইন্টারনেট সাসপেন্ডেড থাকবে, কারণ ফেক ভিডিওস আর ফেক নিউজের করলে তো ওরাই মাস্টার। তো সেখানে তিনি আবার একটা ড্রামা করে আমি পৌঁছানোর চেষ্টা করছি, তাকে রোখার চেষ্টা হচ্ছে। এইগুলো তো না করলে হয় না। মাননীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায় সারা বছর কনস্টিটুয়েন্সিতে থাকেন না, হঠাৎ গতকালকে ট্রেনে উঠলাম, রিষড়া স্টেশনে নামলাম, এখানে 144 নেই, স্টেশনে কি করে হয় 144? যাই হোক, তারপরে উনি প্রবেশ করবেন, ওনার চ্যালেঞ্জ দুয়ারে সরকার হবে কিনা। আমাদের বক্তব্য প্রশাসনকে কাজ করতে দিন। যে বিভিন্ন অ্যারেস্টগুলো হয়েছে, সেই অ্যারেস্টের কারা অ্যারেস্ট হয়েছেন তার কোনো ধর্ম থাকে না।
অ্যারেস্ট হয়েছেন তারাই যারা সমাজ বিরোধী, যারা মিসক্রিয়েন্টস, যারা বন্দুক নিয়ে প্রশাসনে ওখানে গন্ডগোল করেছেন, যারা পাবলিক প্রপার্টি নষ্ট করেছেন, এবং মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন আমরা তো বুলডোজার গভর্নমেন্ট নয়, কিন্তু এখানেও আইন হয়েছে। যারা এই সমস্ত কাজ করেছেন এইবার কিন্তু এর মাথাটাকে সেটা আমরা বার করব। এর পিছনে এই যাদেরকে লেলিয়ে দিচ্ছেন, তাদেরকে সামনে তারা পাঠিয়ে দিচ্ছেন, যারা অ্যারেস্ট হয়েছেন তাদের পিছনে মাথাটাকে, হু ইজ হ্যাভিং দ্য ব্লু প্রিন্ট, কার হাতে ব্লু প্রিন্ট রয়েছে সেইটা আইডেন্টিফাই করা হবে। ব্যর্থহীন ভাষায় এটাই বলা হচ্ছে যে নো ওয়ান উইল বি স্পেয়ার্ড। পঞ্চায়েতকে সামনে রেখে অশান্ত বাংলা তৈরি করার এই চেষ্টাটাকে নিশ্চয়ই নাশক করা হবে। আপনাদের কিছু প্রশ্ন থাকলে আপনি যেমন আপনারা নজর বলবেন। ঘোরানোর একটা অভিযোগ করলেন, আদানির প্রসঙ্গ আনলেন, বিজেপি কয়েকদিন ধরে বলে যাচ্ছে যে এই যে সামগ্রিকভাবে নিয়োগ দুর্নীতি নিয়ে বারংবার যে কটাক্ষের মুখে পড়তে হচ্ছে এ রাজ্যের শাসক দলকে, সেই দিক থেকে নজর ঘোরানোর জন্যই এই দাঙ্গার পরিকল্পনাটার মধ্যে শাসক দল এবং সরকারের প্ররোচনা আছে। না না, আমাদের এতটাও আমরা রাজনৈতিকভাবে দেউলিয়া নয়, আর এতটাই নিম্ন রুচি আমরা রাখি না যে মানুষের জন্য মানুষকে ক্ষতিগ্রস্ত করে আমরা রাজনৈতিক ফায়দা তুলি না। এটাই ছিল ওই ধর্ণা মঞ্চ যেটা রেড রোডে ছিল, আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর স্ট্যাচুর সামনে, আর যেটা শ্যামবাজার পাঁচমাথা মোড়ে যে আন্দোলন করলে দুটো তফাৎ এটাই যে মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছিলেন মানুষের কথা বলার জন্যে, সুতরাং তাতে মানুষের ফায়দা হতো। আর তারা যারা শ্যামবাজারে বসেছিলেন আন্দোলন করতে, তাতে নিজেদের রাজনৈতিক ফায়দার জন্য তারা বসেছিলেন। এটা গেল এক। দ্বিতীয়ত বলি যে এখানে নিয়োগ দুর্নীতি নিয়ে রীতিমতো আপনারা জানেন যে কারা জেলে রয়েছেন, কিন্তু আমরাও তো অনেক নাম বলছি এবং অনেক প্রমাণও সামনে আসছে। বিগত দিনগুলোতে বামপন্থী নেতারা যারা রয়েছেন, যারা বামপন্থীর সঙ্গে যুক্ত ছিলেন, সিপিএম লেফট ফ্রন্ট সঙ্গে যুক্ত, তাদের হয়তো এখন তারা ইনঅ্যাক্টিভ, কিন্তু তাদের মুখেও আমরা শুনেছি যে কিভাবে সেই সময় চিরকুটের নিয়োগ হতো। সুতরাং অনেকগুলো নাম চলে আসছে। আমরা এটাই মনে করছি যে যেহেতু এখন তারা কনভার্ট হচ্ছেন, আর যারা এই অশুভ আতাত করেছিলেন, সাগর দিঘি নিয়ে এত লাপালাপি করছেন, 213টা সিট এইবারে মুখ্যমন্ত্রী পেয়েছিলেন, তারপর আরও 4টে বিধায়ক চলে এসছেন ভারতীয় জনতা পার্টি থেকে কংগ্রেসে, আমাদের টিএমসিতে। আর কংগ্রেস আর বিজেপি আর সিপিএম একসঙ্গে মিলে সাগর দিঘি নিয়ে এত লাপালাপি করছেন। বিজেপি তো লজ্জা পাওয়া উচিত, নিজেদের ক্যান্ডিডেটের ডিপোজিট হারিয়ে গেছে, তাহলে এই প্রশ্নের কি উত্তর দেবেন তারা? ফলে সেইখানে যেটা বলি যে নজর ঘোরানো কিন্তু তাদের চেষ্টা। একটা নির্বাচিত বিধায়ক নির্বাচিত হওয়ার পরের দিন গালাগালি করছে, কে করে এটা? আমরা এটাও দেখছি, এই সংস্কৃতিও দেখছি। ফলে নজর আমাদের ঘোরাতে হবে না। আমাদের জেলের আমাদের এই জেলগুলোতে আমাদের মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী রয়েছেন, আমাদের নেতৃত্ব যারা রয়েছে বিভিন্ন, তাদেরকে নিয়েছেন, বহিষ্কৃত হয়েছেন যারা, আর একজনকে দিল্লি নিয়ে গেছেন, তাদের কে জেলে রয়েছেন। সুতরাং ভয়টা তাদেরও আছে যে যদি এই ইনভেস্টিগেশন তাদের দিকে এগোচ্ছে তো সেখানে অনেক নাম বেরোতে পারে। আমরাও তো যাচ্ছি, মানুষের আবেদন পাচ্ছি। এই জায়গা থেকে এই যে আদানির গোষ্ঠীর এই যে বিষয়, একটা বড় বিষয়, এইটার সারা পৃথিবী আলোচনা করছে, কিন্তু ভারতবর্ষে আলোচনাটা হচ্ছে, তারাই ঘোরাতে চাইছে। এটাই আমরাও বলতে চাই। গতকাল আমি এই প্রশ্নটা একটু রেখে, গতকাল রাজ্যপাল গিয়েছিলেন ঋষরায়, সেখানে উনি সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বাংলায় এবার রাজনীতির দুর্বৃত্তায়ন বন্ধ করা প্রয়োজন। এই যে রাজনীতির দুর্বৃত্তায়ন, তা নিয়ে বিরোধী দলগুলো এতদিন অভিযোগ করে আসছিল, তাহলে এবার রাজ্যপাল নিজে বলছেন রাজনীতির দুর্বৃত্তায়ন বন্ধ হোক, তাহলে কি বিরোধীদের অভিযোগকে কোথাও তিনি শিলমোহর দিচ্ছেন? একদম মাননীয় রাজ্যপালকে সম্মান জানাই। এটা সারা ভারতবর্ষেই হওয়া উচিত। ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স আমরা তো দেখছি, নির্বাচিত প্রতিনিধি সারা ভারতবর্ষে বিভিন্ন ভারতীয় জনতা পার্টি স্টেটগুলোতেও আমরা দেখেছি, যে কর্ণাটকও তো দেখলেন, আর দেখছেন তো কর্ণাটকাতে কী আছে, সামনে নির্বাচন, ইতিমধ্যে বিজেপির ইলেক্টেড এমএলএগুলো চলে আসছেন অন্য দলগুলোতে। ফলে যেটা বলা ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স সারা ভারতবর্ষে, এটা দূর হওয়া উচিত। মহামান্য রাজ্যপাল এই রাজ্যে বলেছেন, নিশ্চিত সেটা সমর্থন, এবং কোনো রকমই ক্রাইম আর পলিটিক্স একসঙ্গে চলতে পারে না, স্বচ্ছতা থাকা উচিত, এখানে মানুষের পরিষেবা প্রদান করার জায়গা। কিন্তু এইখানেও একটা বিষয় চলে আসে যে ধরুন
বিভিন্ন রাজ্য সরকার যেগুলো আছে, যেগুলো অবিজেপি রাজ্য সরকার, যখন নির্বাচিত হয়ে তৈরি হয় তখন সেইগুলোকে টপকানো এবং ইউজ অফ মানি, সেটাও তো একটা ক্রাইম, আপনার ইকোনমিক ক্রাইমস সেগুলো। আপনি পয়সা দিয়ে প্রলোভন এবং সিবিআই এজেন্সি ইত্যাদি দেখিয়ে কিছু এমএলএসদের ক্রসওভার করে মহারাষ্ট্রতে দেখলাম, গোয়াতেও দেখলাম। তাহলে পরে এইগুলোকে কি বলেন? ঝাড়খণ্ডে একটা প্রয়াস হয়েছিল, হাওড়াতে ধরা পড়েছিল কংগ্রেসের এমএলএগুলো, তারা যাচ্ছিলেন আসামের পথে। এই গতিপথ যেটা, যে তাহলে এই ইকোনমিক ক্রাইমস, এটাও কিন্তু কোথাও না কোথাও পলিটিক্সের দুর্বৃত্তায়নের কথা, এটাও তো হওয়া উচিত নয়। দিদি, হাইকোর্টের যে বক্তব্য তা নিয়ে কলকাতা পুলিশ যে নতুন নিয়ম চালু করেছে মিটিং মিছিলের ক্ষেত্রে, হ্যাঁ, তাতে বলা হচ্ছে অস্ত্র ব্যবহার করা যাবে, এমন লাঠি বা বন্দুক ব্যবহার করা যাবে না, উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না, সমাবেশ মিছিল শান্তিপূর্ণভাবে করতে হবে, বিভিন্ন বেশ কিছু নিয়ম তৈরি করেছে। এটা কিভাবে দেখছেন যে না, আমরা বলি কি, হাওড়াতে এই যারা ভারতীয় জনতা পার্টি ডিনাই করে যাচ্ছে, এই দেখুন কাগজ, এই দেখুন কাগজ, সেই ইন্দ্রদেব দুবে ভিএইচপি উনি অ্যাপ্লাই করেছেন যে আমরা একটা এই প্রসেশনটা করতে চাই। তো তাকে 4 গাইডলাইন্স দেওয়া আছে, যেটা অনেকটা এখন একেবারেই দিয়ে দেওয়া হয়েছে সর্বব্যাপী সকলেই যারা প্রসেশন করবেন, এবং তাতে পরিষ্কার এইগুলোই ছিল যে আমরাও তো করি রাজনৈতিক কিংবা সোশ্যাল কোনো সামাজিক কারণে যখন মিছিল করি, কোন সময় বেরোবে, কতক্ষণ চলবে, কতজন থাকবে, স্বেচ্ছাসেবককে কোন রুট, এটা আমরা প্রত্যেকেই করি। তাহলে পরে এইটা তারা করেননি, এবং এই কাগজটাকে দেখাচ্ছে যেটা শুধু অ্যাপ্লিকেশন ছিল, কিন্তু তার যে 4টে প্রশ্ন ছিল সে প্রশ্নের জবাব নিয়ে তারা আর ফিরলেন না। এবার একেবারেই অফিসিয়ালি এটাকে করে দিয়েছে, এবং সত্যি তো একটা প্রসেশনে সেটা আপনি ইচ্ছাকৃতভাবে আপনি নিয়ে যাবেন বিভিন্ন ধর্মের বিভিন্ন ধর্মীয় স্থানের সামনে, সেইখানে আপনি ল অ্যান্ড অর্ডার ডিস্টারবেন্স তৈরি করবেন। ভারতীয় জনতা পার্টির তৈরি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ 2016 থেকে 2020 একেবারেই লোকসভাতে দেয়া উত্তর এমওএস হোম, যে 3400-এরও বেশি কমিউনাল রাইটস ইন দ্য কান্ট্রি, আর 51,000-এরও বেশি এমনি রাইটস হয়েছে। এরা কারা যারা প্রশ্ন করছে, এবং সবাইকে মানতে হবে, আমরাও মানবো, তারা মানবো। কেন মিছিল থেকে উস্কানি প্ররোচনা দেওয়া হবে, কেন সেই সমস্ত স্লোগান থাকবে, আর কেন অস্ত্র থাকবে, আজ অব্দি এই উত্তরটা আমরা পাইনি। বলছি, বিজেপির তরফ থেকে বিভিন্ন সময় 356 ধারা জারির কথা বিজেপি বিভিন্ন সময় বলেছে। সম্প্রতি এই হাওড়ার মানে শিবপুর রিসা কাণ্ডের পর তারা বলতে শুরু করেছেন 355 ধারা 2 জায়গাকে উপদ্রুত অঞ্চল ঘোষণা করা হোক। এ ব্যাপারে রাজ্যপাল বলেছেন যে তিনি একটি রিপোর্ট দিচ্ছেন, তিনি একটি রিপোর্ট দেবেন, এবং তিনি কি রিপোর্ট দেন সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। এটা নিয়ে প্রশ্ন আছে যে 2টি জায়গাকে এভাবে উপদ্রুত অঞ্চল আদৌ ঘোষণা করা যায় কিনা। তো এই পরিবেশ পরিস্থিতিতে রাজ্যপালের রিপোর্ট, এবং তিনি বলেছেন রিপোর্ট দিবেন, এটাকে আপনারা কি চোখে দেখছেন? রাজ্যপাল হাওড়ার ক্ষেত্রেও এবং হুগলির ক্ষেত্রেও পুলিশের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন, এটা যেমন এক। দ্বিতীয়ত হচ্ছে যে এইটাই হচ্ছে ভাষা এবং পদ্ধতি যারা 2019-20-20তেও প্রয়োগ করেছিলেন। যখনই নির্বাচন আসে সেই সময় প্রেসিডেন্টস রুল তো তাদেরই তো হাতে ছিল, ইউনিয়ন হোম মিনিস্টার কিংবা ভারতবর্ষের সরকার তাদেরই হাতে। তাহলে প্রেসিডেন্টস রুল বাংলায় হলো না কেন? কনস্টিটিউশনালি ভ্যালিড নয় বলে, কনস্টিটিউশনাল কোনো গ্রাউন্ড ছিল না বলে। আজকে 356, 355 যতগুলো ক্লজ আছে, এটা যদি কার্যকারী করতে হয় তাহলে কেন্দ্রীয় সরকার তো আপনাদেরই হাতে, করতে পারলেন কি? সুতরাং এইগুলো হচ্ছে সমস্তটা অজুহাত। দিদি, আপনার মূল প্রেস কনফারেন্সটা ইংরেজিতে এবং হিন্দিতে আপনি বলেন। যেটা হচ্ছে আপনি বলছেন একটু আগে যে হনুমান জয়ন্তীর সামনে হনুমান জয়ন্তী, গুড ফ্রাইডে, এবং আপনি আশঙ্কা করছেন সেটাকে বিরোধীরা ব্যবহার করতে পারে। এই আশঙ্কাটা কেন করছেন এবং কিভাবে ব্যবহার করতে পারে? আমরা তো কি হয় যে ঘটনা দুটি ঘটেছে, এটা তো প্রমাণিত যে এটা ভারতীয় জনতা পার্টি এর পিছনে রয়েছে। এখন এটাও প্রমাণিত যে তাদের রাজনৈতিক সংগঠন কিংবা বেশি দাগ কাটতে পারেনি এখানে। এটাও প্রমাণিত সারা ভারতবর্ষে যারা পোলারাইজেশন পলিটিক্স খেলছে, মানে অ্যালং রিলিজিয়াস লাইন্স, মানে ধর্মীয় ভাবাবেগকে তারা সবসময় এটাকেই ব্যবহার করছে বিভিন্ন জায়গায় পোলারাইজেশন খেলছে। সুতরাং সেইখানে সামনে
হনুমান জয়ন্তী সে আমরা দেখুন না ওদের মুখে কই গুড ফ্রাইডের কথা ওঠে না কেন? ফলে এরা আমরা এখনো বলি যে গণতন্ত্রের গোল্ডেন রুলটাই রয়েছে, যে যে রাজ্যে মাইনরিটি আছে তাকে মেজরিটি দেখে। এমনও কিছু রাজ্য আছে যেখানে হয়তো দেখা যায় যে যদি মনে করেন হিন্দু ওখানে মাইনরিটি, মেজরিটি অন্য কেউ, তাহলে কি তারা দেখবেন না তাদেরকে? এটা কিন্তু ডেমোক্রেসির নিয়ম। এবং সেইখানে খ্রিশ্চানও মাইনরিটি, তাই বলে কি তার উৎসবটা উৎসব নয়? 25শে ডিসেম্বরটাকে ছুটি ঘোষণা তো দূরের কথা, তাকে অন্য একটা নাম, মানে বড়দিন নয়, কেন্দ্র সরকার অন্য দিন হিসেবে ঘোষণা করছে। এই যে চিরকালই একটা অস্বীকার করা কিছু সম্প্রদায়, কিছু কমিউনিটিসগুলোকে, এটা কিন্তু যারা সংবিধান পড়েন, জানেন, মানেন, নির্বাচিত হয়েছেন, শপথ নিয়েছেন, তারা কিন্তু কোথাও না কোথাও এই সংবিধানকে, এই যে কনস্টিটিউশনাল রাইটস ভারতবর্ষের মানুষকে দেয়া আছে সেখানে ডিনাই। এবার এইটাকে তারা করেছেন রামনবমীকে। আপনি বলুন, রামনবমী যেদিনকে হয়েছে সেদিনকে গন্ডগোল, যথেষ্ট প্রমাণ আমরাও দিয়েছি, আপনারাও ওই মাটির স্তরে কাজ করে সেটা পেয়েছেন। হুগলিতে 5 দিন বাদে রামনবমী কেন? রামনবমী শোভাযাত্রা, তাহলে আমি অ্যান্টি হিন্দু হয়ে গেলাম? তো অবাক হয়ে যেতে হয়। মহাবীর জয়ন্তীর দিনে কেন অশান্তি হবে? আমি কি জৈনদের, যারা এই যে গভর্নর সাহেব বললেন জিও আর জিনে দো, এটা কিন্তু জৈনিজম বলে অহিংসা এবং শান্তি। মহাত্মা গান্ধী বলেছেন, সেটা জৈনরা বলে। মহাবীর জয়ন্তী দিনে জৈনরা তাহলে প্রশ্ন করবে তাদেরকে যে তোমরা কেন বাংলায় অশান্তি করেছো? প্রশ্ন অনেক থাকতে পারে। সুতরাং আগামী দিনও আমরা প্রত্যেকেই হনুমান জয়ন্তী পালন করব। সেটা কিন্তু নিশ্চয়ই শান্তশিষ্টভাবে। বাংলায় 10,000 মিছিল হয়েছে, স্বয়ং আমরা দেখলাম এলওপি বলছিলেন 10,000 প্রসেশন রামনবমী হয়েছে। আর তো কোথাও গন্ডগোল হয়নি, 3টে জায়গা তারা নাম বলছেন। এই 3টে জায়গা গন্ডগোল করে তারা কোথায় লাভবান হয়েছে, কে লাভবান হয়েছে, এটাই বুঝে নিতে হবে। অনেকে বলছি যে রাজ্যপাল যে বলেছেন জিও আর জিনে দো, এটা কোথাও একটা রাজ্যের আইন শৃঙ্খলা যে খারাপ পরিস্থিতি সেটাকেই উনি তুলে ধরছেন। এটা বিরোধীদের ব্যাখ্যা। বিরোধীদের ব্যাখ্যা তো শুনলে হবে না। আপনারা প্রত্যেকেই বুদ্ধিটা রাখেন, ইন্টারপ্রিটেশন আপনাদের করতে, আমরাও একটা ব্যাখ্যা দেব। সংবিধান কি ব্যাখ্যা দেয়? অফকোর্স রাইট টু লাইফ, রাইট টু লিবার্টি, সংবিধানই বলছেন, তিনি সেটাই বলেছেন যেটা সংবিধানে। হিন্দিতে রেল অবরোধ শুরু করে দিয়েছে, তারা হচ্ছে গিয়ে বিভিন্ন তাদের দাবি ছিল, তার মধ্যে হচ্ছে কি এসটিতে অন্তর্ভুক্ত করার একটা দাবি ছিল। এবং তাদের এটাও অভিযোগ যে আমাদের সঙ্গে অনেক কথাবার্তা হওয়া রাজ্য, তারাও অনেক কথাবার্তা বলে দিয়েছিল, তারাও সেটা পালন করেনি। দীর্ঘ সময় ধরে রেল অবরোধ চলছে। আমরা বলি যে এটা মামাটি মানুষের সরকার। মাননীয় মুখ্যমন্ত্রী যেইভাবে যারা পিছিয়ে পড়া শ্রেণী রয়েছেন তাদের আর্থিক এবং সামাজিক ন্যায় তিনি দিয়েছেন, এবং রেকগনিশন কাস্টের, এই যে কাস্ট সার্টিফিকেট এখনও দুয়ারে সরকার চলছে, ওখানে চলছে, তিনি এই বিষয়টা দেখবেন। আমরা শুধু তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি যারা, আবারও বলি, নিজেদের রাজনৈতিক ফায়দার জন্যে কিছু মানুষদের উস্কিয়ে দিচ্ছেন। তারা নিরীহ মানুষ, তারা ভালো মানুষ, তাদের এই আন্দোলন আপনারা দেখলেন সেদিনকেও, যে হিন্দু ধর্মের বাইরে সারনা এবং শাড়ি, এই ধর্মগুলোকেও স্বীকৃতি দিয়েছে রাজ্য সরকার একবারই বিধানসভার আইনের মধ্যে দিয়ে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টা দেখে নেবেন। কিন্তু যারা উস্কাচ্ছেন, প্ররোচনা দিচ্ছেন, তারা কিন্তু আইডেন্টিফাইড হয়ে যাবে। দিদি, রাজ্যপালের টুইট করেছে, কাটছাট করে এসে এখানে যে সুমিত সাউকে পুলিশ গ্রেফতার করেছে, সেই সুমিত সাউ তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর ঘনিষ্ঠ। বিজেপি টুইট করেছে। আপনারা তো জিজ্ঞেস করেছেন গৌতম চৌধুরীকে, এমএলএকে, আপনার ফোনও এনে উনি হয়তো জবাব দিয়েছেন। আমাদের বক্তব্য এটাকে বলে জানেন তো আইনের ভাষা আফটার থট। প্রথমে তিনি কি বললেন, যখন আমরা ভিডিওটা দেখালেন এটা ফেক ভিডিও, তারপর যখন ওই 19 বছরের ছেলে, আমার খুব কষ্ট হয় তার জন্যে, যেমনটি বললাম আপনি তখন ছিলেন না, তার হাতে থাকা উচিত কলম, পেন্সিল, তার হাতে ধরিয়ে দিয়েছে বন্দুক, পিস্তল। এখন যখন তাকে অ্যারেস্ট করা হয়েছে, সে শালকিয়ার নিবাসী,
মুঙ্গের বিহার থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে, সে তার অপরাধ স্বীকার করেছে। তখন কালকে সুকান্ত মজুমদার বলছেন যে বন্দুক হি তো থা, বন্দুক সে গুলি নিকলি। কি বলতে চাইছেন? তাহলে যদি অস্বীকারই করতে চায়, কোনটা অস্বীকার করছেন? ভিডিওটা অস্বীকার করছেন, তার হাতের বন্দুকটা অস্বীকার করছেন, সুমিত শাহকে অস্বীকার করছেন। তাই যদি থাকে তাহলে আপনার মিছিলে তো অনেক আপনার সমর্থকরা ছিল, তারা দেখবেন না যে কেন মিছিলেতে একজন বন্দুক নিয়ে ঘুরছে? কোনটাকে অস্বীকার করবেন? আর তারপরে গতকালকেও আমরা ছবি দেখিয়েছি বিভিন্ন বিজেপি নেতৃত্বের সঙ্গে একটি 19 বছরের ছেলে, যাকে গাইডেন্স দেওয়া উচিত, তাকে গাইড করা উচিত যে শোনো এই সময় তোমার ভবিষ্যৎটা নিয়ে ভাবো। তারা ভারতীয় জনতা পার্টি নিজের ভবিষ্যৎটা নিয়ে তাকে ভেবেছে এবং তাকে কাজে লাগিয়েছে। কোনটাকে অস্বীকার করবেন সুকান্ত মজুমদার? এই প্রশ্নটা আমাদের রইল। दीदी তারপর তো গৌতম চৌধুরী আমাদের এমএলএ সেটাকে অস্বীকার করেছেনই, তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। दीदी पिछले एक हफ्ते में 2 जगहों पर हमने देखा कि लॉ एंड ऑर्डर सिचुएशन था। अब हनुमान जयंती 6 तारीख को होना है, क्या आशंका लगता है कि राइट विंग की तरफ से, क्योंकि उनके तरफ से कहा जा रहा है कि प्रोसेशंस निकलेगी? ये वही सवाल हुई है कि जब ये साफ जाहिर है कि हावड़ा में जो घटना घटी और हुगली में भी जिस तरीके से बर्बरता हुई और गुंडागर्दी हुई, इसके पीछे कौन है? भारतीय जनता पार्टी। ममता बनर्जी ये निकाल के ही रखेगी कि इसके पीछे माथा कौन है, वो भी निकलेगा, क्योंकि ये इनके द्वारा जो है ये काम किया जा रहा है। इनको तो अरेस्ट कर रहे हैं, कल तक भी शायद हुगली में करीब 43 लोग अरेस्ट हो गए हैं। लेकिन हम लोग ये कह रहे हैं अगर भारतीय जनता पार्टी का यही एजेंडा रहेगा तो आगे चल के हनुमान जयंती में भी ये हो सकता है, लेकिन ये नहीं होगा, ये नहीं होना चाहिए। ये राज्य सरकार, कलकत्ता पुलिस जैसे कि और पश्चिम बंगाल पुलिस भी बोली है, आगे चल के जो भी आपका मिছিল जुलूस प्रोसेशन निकलेगा, इसके कुछ गाइडलाइंस है, इसको मानना है, नहीं तो प्रोसेशन नहीं निकलेगी। দিদি একটা প্রশ্ন, যে রাজ্যপালের অতি সক্রিয়তা এবং ছকর কাটছাট করে এসে এবং দিল্লির ফোন পাওয়ার পরে স্বরাষ্ট্র সচিবকে ডেকে পাঠিয়ে তাকে পড়া ভাষায় বলা, এটাকে কিভাবে? দেখুন, মাননীয় রাজ্যপাল তিনি এই রাজ্যের বলেছেন আমি কাস্টোডিয়ান, এই রাজ্যের ভালো তিনি চান, তাই তিনি একটা সফরে ছিলেন উত্তরবঙ্গে, তিনি ফিরে এলেন। তিনি কিন্তু সরজমিন দেখে নিয়েছেন, তিনি তারপর প্রেসেও বক্তব্য রেখেছেন এবং তাকে কটাক্ষ করেছেন কিছু মানুষ ভারতীয় জনতা পার্টির, কারণ বিগত দিনগুলোতে গভর্নর হাউস ছিল ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস। হ্যাঁ, কাঁদতে সাহায্য চাওয়ার জন্যে যাতে নিজেদের মধ্যে ব্যবহার করতে পারে, এগুলো করেছে। এখন মাননীয় রাজ্যপালের কাছেও চাইছেন, তাই জন্যে প্রথম দিকে পায়নি ইত্যাদি হোয়াটএভার, উনি তার মতো করেছেন, তাতে কটাক্ষ করেছেন এবং তিনি বলেওছেন যে ভালো, আমাকে কেউ যদি আয়না দেখিয়ে দেয় আমি খুব খুশি, এটাও তিনি বলেছেন। তার পাশে উনি সরজমিন দেখেছেন, মানুষের সঙ্গে কথা বলেছেন, দোকানদার সঙ্গে কথা বলেছেন, রেলওয়ে স্টেশনে কথা বলেছেন, তিনি কথা বলেছেন, পুলিশের সঙ্গেও কথা বলেছেন, চন্দননগর পুলিশ কমিশনার যা বলেছেন তাদের সঙ্গেও কথা বলেছেন, কি স্টেপস নেওয়া হয়েছে, ডিএমএসপির সঙ্গেও কথা বলেছেন। আমরা ওনার উপর ছেড়ে দিই, তিনি তার রিপোর্টটা গঠন করবেন এবং আমাদেরও যা রিপোর্ট আছে সেটাও তাদের মানে রাজ্য সরকারের যে প্রশাসনিকভাবে যে স্বরাষ্ট্র সচিব আমাদের পশ্চিমবাংলা তিনিও দেবেন এবং আমরা নিশ্চয়ই চাইব যে তিনি একেবারেই প্রোঅ্যাক্টিভ হয়ে এই যে একটা অভিসন্ধি এবং একটা ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছেন, তিনি সেটাকে বন্ধ করবেন। আপনি তৃণমূল নেত্রী এবং পাশাপাশি আপনি রাজ্যের মন্ত্রীও বটেন। হনুমান জয়ন্তী নিয়ে একটা আশঙ্কা ব্যক্ত করলেন, প্রশাসন হনুমান জয়ন্তীর এই দিনটাকে কি বিশেষ প্রিকশন রাখছে বা রাজনৈতিকভাবে আপনারাই বা কিভাবে না, এই প্রশ্নের উত্তর তো আমরা দিয়ে দিয়েছি যে যেখানেই মিছিল কিংবা প্রসেশন বেরোক না কেন সেখানে পুলিশের কাছে রুট, সময় এবং কতজনের উপস্থিতি আর কোনো অস্ত্র ইত্যাদি থাকবে না, এরকম বিকট ডিজে ইত্যাদি বাজবে না, এগুলো হনুমান জয়ন্তী হতে পারে না। ভজন কীর্তন এগুলো হয়, কিন্তু এই ডিজের কোনো ভূমিকা থাকে না, যেগুলোতে কোনো এটাকে বলে ইন্টিমিডেটিং, আপনি কাউকে ভয় দেখাচ্ছেন। এই ধর্মীয় ভাবাবেগ, সত্যি হনুমান জয়ন্তী বজরংবলীর পুজো করবেন কিংবা রামনবমী করবেন, কিন্তু তার মধ্যে তো অস্ত্র থাকতে পারে না। তো আপনি যদি বলেন বল্লম থাকবে কিনা, হনুমানজি যে বল্লম সেটা থাকতে পারবে, কিন্তু সেটা একটা প্রতীকী হিসেবে যেটাকে বলে একটা ডামি।
কিন্তু এইগুলো দিয়ে কাউকে আপনি তার ভাবনাকে আপনি ক্ষতি করতে পারেন না, এবং যেটাকে বলা হয় যে আলটিমেটলি আবার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেটাকে বলে সেটাকে ডিস্টার্ব করা যাবে না। যার জন্য এইগুলো ফলো করুক। যদি আমি প্রতিশ্রুতি দিই যে হ্যাঁ আমার মিছিলেতে অস্ত্র থাকবে না, হ্যাঁ আমার মিছিলে এত লোক থাকবে, এই রুট আমি সম্ভবত এই সময় থেকে এই সময় যাব, তাহলে তো কোনো গন্ডগোলের জায়গা কোথাও থাকে না। পুলিশ তো সহযোগিতার জন্যই রয়েছে। বলছি একটা প্রশ্ন, যে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে একটা আশঙ্কা ব্যক্ত করেছেন ঘোষ প্রার্থী নিয়ে। ঘোষ প্রার্থী উনি আবেদন করেছেন যে বিজেপির কথায় ঘোষ প্রার্থী দাঁড় করাবেন না। এবারে মেদিনীপুরে আপনার নিশ্চিতভাবে মনে থাকবে সমবায় ব্যাংকের নির্বাচনে বাম এবং বিজেপি একসাথে তৃণমূলের এগেনস্টে 1:1 লড়াই করেছিল এবং ভোট জিতেছিল। শুভেন্দুবাবু বলছেন যে বামেরা 5% ভোট পাবেন না। এই মন্তব্যগুলোকে আপনি কিভাবে দেখছেন? আমি বলছি যে যখন এইরকম একটা অশুভ আঁতাত করে কেউ তৈরি করে, সাময়িকভাবে হয়তো সেই তার জয় হয়েছে, কিন্তু এইটার লংটিভিটিটা কি? এই যে আপনি একটা সম্পর্ক গড়লেন কিন্তু আপনার যে দর্শনটা একবারই আলাদা, তাহলে সমস্তটা জলাঞ্জলি দিয়ে আপনি কিন্তু একটা সম্পর্ক তৈরি করলেন যাতে একটা ভোট জিততে পারে, কিন্তু তারপরে সে কোঅপারেটিভ সোসাইটি, তার সে বোর্ড হতে পারে, পৌরসভার বোর্ড হতে পারে, মিউনিসিপ্যালিটি হতে পারে, পঞ্চায়েত স্তর হতে পারে, এর মেয়াদটা কি হবে? সত্যি কাজ করার জায়গা তৈরি হবে? এটা তো রাজনৈতিক ফায়দা, এটা কি সত্যি মানুষের উপকারের জন্য তৈরি করে? সুতরাং এটা গেল এক। এদের আপনি দেখুন কি হয় আগামী দিনে। বামেরা বলছে যে তৃণমূল বিজেপি বাইনারি তৈরি করার একটা চেষ্টা চলছে পঞ্চায়েতের নির্বাচনে। বামেরা তো তাহলে এতই যদি থাকতো তাহলে বামেরা কংগ্রেস আর বিজেপিকে নিয়ে সাগরদিঘি ইত্যাদিতে করলেন কেন? পরিষ্কার কথা, বামেদের বিধানসভাতেও লোকসভাতে ভোটটা ট্রান্সফার করলেন কেন? কিছু বিজেপি এমপি জিতলো কি করে? তাদের দল থেকে বিজেপিতে যোগদান করলো কি করে? তাহলে কি করে ওরা? এটা সুবিধেবাদী কথা, এইগুলোর কোনো গভীরতা নেই। তাহলে কি শুভেন্দুবাবু ঠিক বলছেন যে 5% ভোটও পাবে না বামেরা? শুভেন্দুবাবু কি বলছেন এটা প্রথমে তো সবাই ভুলে যায়। কে ভোট দেন? মানুষ ভোট দেন। তাই এই মানুষের উপর ভরসা রাখুন না। যারা 34 বছর রাজত্ব করেছেন তারা শূন্যে গিয়ে দাঁড়িয়েছিলেন, পশ্চিমবাংলা এটাও দেখলো। তারা এই ভ্যাকিউমটা ছেড়েছে, এইরকম একটা সিপিএম এর টাইপের দল, ভায়োলেন্সে যারা বিলিভ করেন তারা চলে এসছেন, যেটা ভ্যাকিউম, পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি করলেন সেই স্পেসটা নেওয়ার জন্য। 200 পার 77-এ গিয়ে দাঁড়িয়েছে। এই সমস্তটাই মানুষ যে শেষ কথা বলে সেটার উপর ভরসা রাখুন। কার পার্সেন্টেজ বাড়বে, কার ডিপোজিট হারাবে, ডিপোজিট হারিয়ে গেছে, নিজে গিয়ে দিল্লিতে জবাব দিতে হলো। কোনো একটা তো কি বলে সততা থাকবে, সততাই নাই। রাজ্যপাল নিয়ে কিন্তু শুভেন্দুবাবু ক্ষোভ প্রকাশ করেছেন, মানে রাজ্যপালের ভূমিকা নিয়ে শুভেন্দুবাবু খুব অসন্তুষ্ট, এবং এই বিষয়ে কি বলবো, একটা রাজনৈতিক দলের নেতা তিনি মহামান্য রাজ্যপালকে এই ভাষা বলছেন। তিনি অত্যন্ত ভদ্র, তাই খুব সুন্দর ভদ্রভাবে জবাবটা দিয়েছেন। তিনি আপাতত বুঝিয়ে দিয়েছেন যে আপনাদের এই কটাক্ষ মন্তব্যর মাধ্যমে আমি কিন্তু প্রভাবিত নই, বিচলিত নই। এই এত এনার্জি যেটা যাচ্ছে না এই গন্ডগোল ইত্যাদি করতে, এটা না করে দুয়ারে সরকারে অংশগ্রহণ করুন, দুয়ারে গুন্ডামিটা না করে দুয়ারে সরকারে আসুন না। Can you imagine? পুরোটা ইংলিশ। This short press conference was to highlight certain things which are now becoming more and more clear. That around 10 to 15 days back, we had seen that the entire country was worried with the economic crisis. The stock markets had crashed. There was a big issue regarding the Adani conglomerate. And it is also very clear that the Adani conglomerate was very close to the highest office, I would say, the office of the Prime Minister, and also close to the Prime Minister himself. Now, there were questions raised in Parliament which remained unanswered. So this was the subject of discussion which was there on television, on national media too, 10-15 days, and even here. Now what we are seeing is that Bharatiya Janata Party is the ruling party at the center, and they had
they couldn't answer even at the national level or even at the state level in Bengal when these questions were being asked. We feel that in Bengal they started diversionary politics, and that was what? That they are known for this. Last year on the occasion of Ram Navami, they had created similar trouble. Now, anticipating that, the Howrah police preempted it and kept certain guidelines, especially very important 4 guidelines in which any kind of procession which will be taken out on Ram Navami essentially should not be with weapons, and also should keep the route, keep the timing, etc. Now, these permissions were not taken, and we found out that rallies were taken out. Now, what I'm trying to get at is that the BJP is involved in a deep-rooted conspiracy to disturb the state of Bengal, and this happens usually when there are forthcoming elections, and there are panchayat elections due in the state, and also next year all over the country the Lok Sabha elections are there. So the general narrative in the country is wherever you have a non-BJP government and wherever their chances of winning are very low, create a disturbance and create chaos. Now, this could be involving a religious procession, which they did on Howrah. Now, following that, we came out with our videos where we found that the person who has been identified, who should have a pen in his hand, is a 19-year-old fellow, had a pistol in his hand, which is very unfortunate. And he belongs to the BJP, or he was participating in the BJP Michil. He was then absconding and now has been arrested and has confessed to his crime. So, Bharatiya Janata Party is at the root of all this chaos. They repeated the same script in Hooghly. So, the idea was that I cannot give any positive help to the people, so let me create a negative environment and try to salvage as much political benefit. Now, this is precisely the conspiracy that we are hitting at, and now we have the police has absolutely come out with the set of rules and the guidelines for forthcoming processions. And what we are saying is BJP has tried diversionary tactics to divert from Adani, to divert from the dharna that Didi was doing, asking for funds for Bengal for 100 days and for the housing scheme for the poor. So they have tried to divert from those issues and brought in violence in the name of Ram Navami, etc. And this is the chronology that we are saying, and we want those debates to return, those debates on the economic crisis of the country and why Bengal is being deprived of its funds. Today in Delhi, our honorable MPs, under the leadership of honorable MP and the General Secretary of All India Trinamool Congress, Sri Abhishek Banerjee, are in Delhi waiting for an appointment from the Union Minister of Panchayat and Rural Development. If he grants the appointment and gives them a hearing, fair enough. And if he doesn't, then there will be a dharna even in Delhi. So the movement will carry forward in Delhi. This is also there. And forthcoming Hanuman Jayanti, which is on 6th of April. 6th of April is also when we will celebrate Good Friday. We respect all religions and all communities. And so we expect that there will be communal harmony on that day. Anyway, arrests are being made. Trinamool Congress, no, it's the police administration, the state administration, which will look into the fact that who has the blueprint. The BJP is carrying the blueprint to fan violence in the state, and who is at the head of it? Who is the brain behind this? That the state administration will catch, and Mamata Banerjee has appealed for communal harmony on the day of Hanuman Jayanti. Let us observe both the festivals together. Thank you.